বাংলাদেশে এখন যে ভারত বিরোধী সরকার ক্ষমতায় আছে, সেই সরকারের যে উপদেষ্টা খুব আনন্দের সঙ্গে গতকালকে একটা ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন ভারতের সঙ্গে এই চুক্তি তারা বাতিল করেছেন। আসল কাহিনীটা কি এ ব্যাপারে? এ ব্যাপারে আমাদের প্রিয় একজন সহকর্মী অল ইন্ডিয়া প্রেস ক্লাবের সভাপতি গৌতম লাহিড়ী, তার সঙ্গে আমরা কথা বলবো। গৌতম দা, আপনাকে শুভেচ্ছা। ধন্যবাদ, শুভেচ্ছা এবং সকলকে দীপাবলির শুভেচ্ছা। এবং ভারতে এখনো যদি বলা যায় যে 12টা এখনো বাজেনি, ফলে এখনো সুপ্রভাত। এবং দীপাবলি নিয়ে আপনারা কাল খুবই একটা আলোর উৎসব নিয়ে ব্যস্ত ছিলেন। বাংলাদেশ ভারত সম্পর্কে আলো যে পড়ছে না তা লক্ষ্য করছেন নিশ্চয়। হ্যাঁ, দীপাবলির উৎসবটা আসলে হচ্ছে যে অন্ধকারের বিরুদ্ধে আলোর যুদ্ধের উৎসব। তো আমরা চাই যে বাংলাদেশে ও ভারত বাংলাদেশ সম্পর্কে যে অন্ধকারময় পরিস্থিতি সেটা কেটে যাক এবং সেটা আলোকময় হয়ে উঠুক এবং আলো জাগুক প্রত্যেকের মনে। সেটাই আর কি কামনা। তো এখন দুর্ভাগ্যের বিষয় সেটা এখন বর্তমান পরিস্থিতি তা নয়। কিন্তু আশা করি একদিন না একদিন নিশ্চয়ই এই সম্পর্ক আলোকময় হয়ে উঠবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই চুক্তিগুলো বেশ পুরনো এবং এই চুক্তিগুলো আগাচ্ছে না। গত ১ বছরের বেশি সময় ধরে সবাই লক্ষ্য করছে সেটা। এবং ভারতের আর্থিক অর্থায়নে এই চুক্তিগুলোর কাজ শুরু হয়েছিল বা হওয়ার কথা ছিল। এতদিন পরে এসে এগুলা এইভাবে বলা, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা যিনি, তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল। তিনি এবার এ ব্যাপারগুলো মন্তব্য করতে রাজি হননি। আপনি ভারত বাংলাদেশ সম্পর্কের দীর্ঘদিনের পর্যবেক্ষক। আপনি কিভাবে দেখেন বিষয়টাকে? এই ঘটনাটা তো অস্বাভাবিক কিছু নয়, এটা স্বাভাবিক। তার কারণ হচ্ছে যেগুলো ভারতের অর্থায়নে অর্থাৎ লাইন অফ ক্রেডিট এর মাধ্যমে বাংলাদেশের যে প্রকল্পগুলি পূর্বের যে ৫ই আগস্টের আগের যে সরকার যেগুলো উভয়ের সম্মতিতে স্বীকৃত হয়েছিল বা গ্রহণ করা হয়েছিল, সেইগুলোর কাজ তখন চলছিল। কিন্তু ৫ই আগস্টের ঘটনাবলীর পর কার্যগুলি স্থগিত হয়ে যায় এবং তার একটা বড় কারণ হচ্ছে যে বহু ভারতীয় কর্মী তারা সেখানে কাজ করতেন। তারা ভয়ে অনেকেই তারা দেশ ছেড়ে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে আসেন এবং অনেকেই এখনো মনে করছেন যে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক নয়। নানা ধরনের সংবাদ প্রকাশিত হচ্ছে এবং ভারত থেকে যারা যান সাধারণত কাজ করতে অধিকাংশই তাদের পরিচয় হিন্দু ধর্মাবলম্বী। তার সঙ্গে হিন্দু ধর্ম পালনের কোনো সম্পর্ক নেই। কিন্তু জন্মগতভাবে তারা হিন্দু। এখন তাদের উপর কোনো আক্রমণ হবে কি হবে না এই আশঙ্কায় অনেকে যেতে চাইছেন না। যেন বহু প্রকল্পের কাজ আটকে গিয়েছে। এতে অবশ্য আমি বলব ২ দেশের মানুষই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কিন্তু যেটা একটা বড় কারণ যেটা দেখা দিয়েছে সেটা হচ্ছে যে আমাদের ভারতের সরকারের ধারণা ছিল যে একটা নির্দিষ্ট সময়ের পর বাংলাদেশে আবার স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। অর্থাৎ একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখছি সে একটা অন্তর্বর্তী সরকার এবং নানাবিধ টানাপোড়েন চলছে। কোনো ঘোষণা ঠিকই হয়েছে যে ফেব্রুয়ারির গোড়াতে হতে পারে নির্বাচন। কিন্তু সে ব্যাপারে কোনো নিশ্চিত হওয়া এখনো যাচ্ছে না। ফলে যে অর্থ ভারত থেকে দেওয়া হবে, ভারত থেকে যে অর্থ দেওয়া হয়, সেই অর্থটা ভারত সরকারের ভারতীয় করদাতাদের টাকায় তার কোষাগারে যে অর্থ যায়, সেই কোষাগার থেকে অর্থটা যায়। ফলে প্রত্যেকটা অর্থাৎ প্রত্যেকটা টাকার তার একটা হিসাব ভারত সরকারকে পার্লামেন্টে দিতে হয়। জবাবদিহি করতে হয় যে এই টাকাটা গিয়েছিল, এই টাকাটা যেজন্য অনেক সময় প্রতি বছর যখন বাজেট যখন পেশ হয়, সেই বাজেট পেশের সময় কোন বিদেশি রাষ্ট্রকে আর্থিক সাহায্য, সহায়তা বা এলওসি দেওয়া হচ্ছে তার একটা তালিকাও কিন্তু প্লেস করা হয়, টেবল করা হয় পার্লামেন্টে। সেই টেবল থেকে অনেক সময় আমি নিজেও অনেক সংবাদ পড়েছি। তো সেই সংবাদে সেখানে হয়তো বলা থাকে যে কত টাকা বরাদ্দ করা হয়েছিল, তার কত টাকা খরচ হলো, কত টাকা খরচ হলো না। ফলে সেই বরাদ্দ বাড়লো না কমলো। আমরা লাগাতার গত ১ বছরের পর সর্বশেষ যে বাজেট পেশ হয়েছিল, সেই বাজেটে বাংলাদেশের জন্য যে অর্থায়ন,
সে অর্থায়নটা কমিয়ে দেওয়া হয়েছিল। তার কারণ প্রপার ইউটিলাইজেশন হয়নি, ব্যবহার করা হয়নি, টাকাগুলো ব্যবহৃত হচ্ছে না। ব্যবহৃত হচ্ছে মানে সেই প্রকল্পের কাজ স্থগিত হয়ে আছে। ফলে শেষ পর্যন্ত ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে বেশ কিছু প্রকল্প যেগুলো আ খুব জরুরি নয়, যেগুলো ভবিষ্যতে হয়তো কাজে দিতে পারে, সেই প্রকল্পগুলোকে, যে তালিকা হয়তো তোমার কাছে আছে, সেই প্রকল্পগুলোকে স্থগিত করে দেওয়া হয়েছে। স্থগিত করে দেওয়া হয়েছে, আর অর্থায়ন করা হচ্ছে না। সেই কারণেই বাংলাদেশ সরকার হয়তো ঘোষণা করেছেন বা তার উপদেষ্টা ঘোষণা করেছেন সেই প্রকল্পগুলোকে আপাতত বাতিল বলে ধরে নিতে হবে। বাতিল তো ধরে নিতেই হবে। তার কারণ হচ্ছে কোনো টাকা দেওয়া হয়নি। টাকা দেওয়া হয়নি একটাই কারণে, এই গ্যারান্টি কে নেবে এই টাকার? অর্থাৎ এগুলো তো এলওসি, লাইন অফ ক্রেডিট, মানে ঋণ প্রকল্প। অর্থাৎ খুব নামমাত্র সুদে হলেও ১% সুদে সাধারণত বাংলাদেশকে দেওয়া হয়ে থাকে। এই ১% সুদ হলেও মূল টাকাটা তো ভারতকে আবার ফিরিয়ে দিতে হবে। ফলে সেই ফিরিয়ে দেওয়ার জন্য কে দায়িত্ব নেবে? বাংলাদেশে কোনো সরকার আছে বলে তো মনে হয় না। ফলে কে দায়িত্ব নেবেন কেউ জানে না। তো এই অবস্থায় ভারতের করদাতাদের টাকা এরকম নয়-ছয় তো করা যায় না। সেই কারণেই এটাকে আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার হলে তখন পুনরায় বিষয়গুলো হয়তো আলোচনা হতে পারে। তার সঙ্গে একটা কথা যোগ করে দিই। আজকে আমি বাংলাদেশের এই সংবাদপত্রে বিভিন্ন কাটিং সকালে কেউ আমাকে পাঠান নিয়মিত। তো আমি আজকে দেখলাম তার একটি সংবাদ আছে যে আইএমএফ বলেছে নির্বাচিত সরকার ছাড়া আর কোনো তারা অর্থ সাহায্য করবেন না। করবেন না তো একটাই কারণ, কারণ এই তাদেরও তো বিভিন্ন দেশ থেকে যে সমস্ত রাষ্ট্র যে অর্থ যোগায় তারও একটা দায়বদ্ধতা আছে। তার একটা জবাবদিহি করতে হয় তাকে। ফলে এমন টাকা তো উড়িয়ে দেওয়ার কোনো ব্যাপার নেই। আকাশে কি পদ্মার জলে উড়িয়ে দিলাম টাকা, এরকম তো কোনো ব্যাপার নয়। ফলে সেই কারণেই আ সমস্ত বেশিরভাগ সরকারও, এবং এটা লক্ষ্য করলেই দেখতে পাবে যে যেটা আ এরা ইদানিংকালে মোহাম্মদ ইউনূস ১ বছরের মধ্যে এত অল্প সময়ের মধ্যে এত বেশি বিদেশ সফর করেছেন যে অন্য নির্বাচিত প্রধানমন্ত্রীদের আরেকটু সময় লেগেছে। কিন্তু উনি এখন নির্বাচিত হওয়ার আগেই এত সফর করেছেন, কোন জায়গাতেই তিনি কোন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধানের সঙ্গে কোন বৈঠক করতে পারেন। ইতালি, ফ্রান্স, যুক্তরাজ্য। ট্রাম্পের সঙ্গে একটা ছবি ঢালাওভাবে, কিন্তু খুব বেশি আর নিজেরাও প্রচার করেন। কারণ হচ্ছে যে ওই ছবিটা বেশি প্রচার করতে গেলে প্রকৃত সত্য প্রকাশিত হয়ে যায়। সেই কারণে আমি বলছি না ছবিটা জাল, তা বলছি না। ছবিটা সঠিক। কিন্তু সেরকম কাহিনী অনেক, আমি অনেক জায়গায় বলেছি, আর নতুন করে আর এটা পুনরাবৃত্তি করতে চাই না। ফলে আমার কাছে যেটা মনে হয়েছে যে বাংলাদেশের যে তৃতীয়ত যেটা সবথেকে বেশি ভারতীয়দের, মানে ভারত সরকারের উপর প্রবল একটা চাপ তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে সেই যে জুলাই আন্দোলন কি আগস্ট আন্দোলন, যে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া, অপসারণের আন্দোলন, সেই আন্দোলনটা করতে গিয়ে ভারতের হাই কমিশনকে কেন আক্রান্ত হতে হয়? ভারতের সাংস্কৃতিক কেন্দ্রকে কেন পুড়িয়ে দেওয়া হয়? সেটা কি বাংলাদেশ সরকার কি তার জন্য কোনো দুঃখ প্রকাশ করেছে? তার জন্য কি তারা সেই সাংস্কৃতিক কেন্দ্রকে আবার তৈরি করে দিচ্ছেন? আবার এরপরে কথা বলবেন যে কেন ভিসা দেওয়া হচ্ছে না? ভারতের সাংস্কৃতিক কেন্দ্র, যেটা সাংস্কৃতিক চর্চা কেন্দ্র, যার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, সেটাকে আপনারা আন্দোলনের নামে পুড়িয়ে দেবেন। আর আপনাদের আমরা আদর করে টাকা পাঠাবো, ভিসা দেবো, এসব হয় কখনো? এগুলো আগে ওইগুলো করে দিয়ে ক্ষমা চান প্রকাশ্যে। ভারত সরকারের একটি প্রতিষ্ঠানকে আক্রমণ করা মানে ভারত রাষ্ট্রের উপর আক্রমণ করা। ভারত অত্যন্ত দয়ালু মনোভাব দিয়েছে যে পাল্টা কিছু করে। এইজন্য ভারত সরকারের উপর চাপ আছে। এজন্য চাপ আছে প্রবল। ভারত সরকার চাইলেও কিন্তু কিছু করতে পারে না। ভারতের মানুষ ক্ষুব্ধ হয়ে আছে। তোমরা তাহলে জানো যে খুব বড়াই করে এই সরকার ঘোষণা করেছিল যে ভারতীয়দের জন্য আমরা, তারা চেয়েছিল তাই ইলিশ পাঠিয়ে দিয়েছিল, পদ্মার ইলিশ। সর্বাধিক কম পরিমাণ ইলিশ এবারে গেছে। কারণ কি? কারণ ভারতের বাজারে চাহিদা নেই। পদ্মার ইলিশকে যে বিষয়টার সঙ্গে আমি কখনোই একমত নই, সেটা করা উচিত না। এই ধরনের সাংস্কৃতিক বিষয়কে নিয়ে রাজনীতির আওতায় আনা উচিত। মানুষ এতটাই ক্ষুব্ধ যে পদ্মার ইলিশকে জঙ্গিদের ইলিশ বলে বলছে। কেন খাচ্ছেন না। আমি বাজারে কলকাতায় ছিলাম দুর্গাপুজোর সময়। বাজারে স্লোগান শুনি, "পদ্মার ইলিশ কেউ খাবেন না।" এটা ভাবা যায়? বাঙালির কাছে অতি প্রিয় একটি সুস্বাদু একটি মাছ, সেটা তারা বলছেন খাবেন না। আমি অবশ্য খেয়েছি, সেরকম কথা না। আমি এখনো খাচ্ছি। কেউ আমাকে দিলে আমি এখনো পাই, কেউ খাই। কিন্তু এই যে মনোভাবটা ভারত বাংলাদেশের সরকার ছাড়াও, যেটা মানুষের মধ্যেও একটা তিক্ততা তৈরি হচ্ছে, যে তিক্ততা আগে ছিল না।
আগে ছিল না। ফলে এইসব কারণে এখন যদি ভারত সরকার অর্থায়ন দিয়ে বাংলাদেশে যদি কোনো অর্থ যোগান দিচ্ছে বলে যদি কোনো সংবাদ প্রকাশিত হয়, ভারত সরকারের বহু বিপদ আছে। পার্লামেন্টে প্রশ্নের মুখে পড়তে হবে, মানুষ ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে পড়বে। কিন্তু সাহস পাচ্ছে না ভারত সরকার। এবং তার সঙ্গে গৌতম লাহিড়ী, বাংলাদেশের এই পরিস্থিতি শুধু ভারত না, যেমন আপনি আইএমএফ এর কথাটা বললেন, আইএমএফ এর যে ঋণ, ঋণের কিস্তি ছাড় করার ব্যাপার একটা থাকে। প্রতিটা কিস্তি ছাড়ের আগে আইএমএফ এর টিম আসে বাংলাদেশে, তারা পরিস্থিতি দেখে আলাপ আলোচনা করে তারা সর্বশেষ বলেছে যে আমরা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত পরবর্তী কিস্তি তারা ছাড় করবে না। ও বাংলাদেশের এই কিস্তির উপর আরেকটা গুরুত্বপূর্ণ পরিস্থিতি যে রিজার্ভ যে বাংলাদেশে হেলদি রিজার্ভ আছে, কিস্তি আসলে এটা বলা যায় তখন। এটা শুধু আইএমএফ না, জাইকা, জাপানি অর্থ সাহায্যে বাংলাদেশে খুব বড় বড় প্রজেক্ট আছে। জাইকাও বলে দিয়েছে ইলেকশনের আগে, মানে নির্বাচিত সরকার হওয়ার আগে তারা করবে না। আর ভারতের সঙ্গে যে চুক্তিগুলা আর কি, ভারতে তো বিশাল একটা দেশ, রেল নেটওয়ার্কে ভারত সারা পৃথিবীতে সবচেয়ে সমৃদ্ধ একটা দেশ, বিশাল দেশ একটা। এবং এই চুক্তিগুলোর মাধ্যমে রেলওয়ে অবকাঠামো বাংলাদেশের সঙ্গে, এই অবকাঠামোগুলা 65 সালে ভারত পাকিস্তান যুদ্ধের আগে চালু ছিল, কিন্তু 65 সালে যুদ্ধের পরে এগুলো বন্ধ হয়ে যায় অনেকগুলা। শেখ হাসিনা সরকারের আমলে এর অনেকগুলা নতুন করে চালু হয়েছিল, হচ্ছিল। সেগুলাই কিন্তু এখানে আমি আমাদের দর্শকদের জন্য কয়েকটা প্রজেক্টের নাম উল্লেখ করি, যেটা তারা হয়তো যেমন হচ্ছে ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প। এটা স্বাক্ষর হয়েছিল 2017 সালে। অভয়পুর আখাউড়া রেল সম্প্রসারণ, এটা 2018 সালে চুক্তি হয়েছে। আশুগঞ্জ আগরতলা করিডোর 2016 সালে। ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প 2019 সালে। কুশিয়ারা নদীর পানি বন্টন প্রকল্প, এটা 2022 কুশিয়ারা নদীর পানি প্রকল্পটা কিন্তু বাতিল বলা হয় না, বলা হচ্ছে স্থগিত। বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌ উন্নয়ন চুক্তি 2018 সালে, এটা বাতিল বলা হচ্ছে। এখানে আরেকটা অগ্রগতি আছে, এই বন্দরের নানা কিছু কিন্তু মার্কিন কোম্পানিগুলোর হাতে তুলে দেওয়া হচ্ছে। এটা নিয়ে বাংলাদেশে একটা স্পর্শকাতর পরিস্থিতি চলছে। ফারাক্কাবাদ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রকল্প, এটা 2023 সালের চুক্তি, এটাকে বাতিল করা হয়েছে। সিলেট শিলচর সংযোগ প্রকল্প 2020 সালে, এটা বাতিল। পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি 2019 সালের, এটা বাতিল। ভারতীয় অর্থনৈতিক অঞ্চল মিরেশ্বরাই ও মোংলা ইপিজেডে 2019 সালে, এটা বাতিল। আদানি পাওয়ার বিদ্যুৎ আমদানির চুক্তি, এটা খুবই আলোচিত একটা ব্যাপার, এবং বাংলাদেশের নেতৃত্ব স্বীকার করেছে যেটা অনেক কম টাকায় তারা আনতে পারে, সেটা পুনর্বিবেচনা করা হবে, বাতিল বলা হয় নাই। গঙ্গা পানি চুক্তি, এটা 1996 সালে, এটা নবায়ন পুনর্বিবেচনা। আর তিস্তার পানি বন্টন চুক্তি যেটা, সেটা বলা হচ্ছে বাস্তবায়নের জন্য আলোচনায়। আর সর্বশেষ যেটা, ভারতীয় প্রতিরক্ষা কোম্পানির সঙ্গে তাগ বোর্ড চুক্তি 2024 সালের, এটা বাতিল। এই রেল যোগাযোগের বিষয়টা বাংলাদেশের সাথে এই যে ট্রেনে বাসে বন্ধ যাত্রীর অভাবে, সেটা এই বিষয়গুলা দীর্ঘমেয়াদী কি নেতিবাচক প্রভাব ফেলতে পারে গৌতম লাহিড়ী? না, তার প্রথম কারণ হচ্ছে ৩ টে মূল যে মানে ট্রেন, যেটা একটা মৈত্রী, বন্ধন এবং যে মিতালি, এই ৩ টে জিনিস মানুষের সঙ্গে মানুষের যোগাযোগকে বৃদ্ধি করছিল, বাড়াচ্ছিল এবং এই চমৎকার ট্রেনগুলি অত্যন্ত জনপ্রিয় ট্রেন ছিল। এবং সেইগুলি বন্ধ হওয়ার একটা বড় কারণ হচ্ছে যে প্রথমত যেহেতু ভারত সরকার এখনো কোনো ভিসা দিচ্ছেন না। সব ভারত থেকে তো বেশি মানুষ যাবেন না। বাংলাদেশ থেকেই মানুষ বেশি আসছেন। তো সেই ভিসা যখন যদি দেওয়া না হয় থাকে, তাহলে সেই ট্রেনগুলো চালিয়ে লাভ কি? সেইজন্যই ট্রেনগুলো চলছে না। কিন্তু
এগুলো খুব নিত্য প্রয়োজনীয় কিছু বিষয়। এটা বলে রাখা ভালো যে এই প্রকল্পগুলো বাতিল হয়েছে কারণ হচ্ছে প্রকল্পগুলোর কোনো দায় নেই। যেমন একটা ভারত থেকে যে ডিজেল যায়, ভারত থেকে যে বিদ্যুৎ যায় এবং প্রয়োজন অনুসারে কখনো, কখনো কাঁচা সবজিও যায়। সেগুলোর ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ভারতের যে বিদ্যুতের ক্ষেত্রে যে প্রাপ্য যেগুলো পাওনা টাকা সবটা নিয়মিত এই সরকার দিতে পারছেন না, দিচ্ছেন না। তা সত্ত্বেও কিন্তু বিদ্যুৎ পাঠানো হচ্ছে। যার একটা বড় কারণ হচ্ছে যে বাংলাদেশের জন্য এই বিদ্যুৎটা দেওয়া ঠিক হয়েছিল। ফলে এখন বন্ধ করে এরকম তো নয় যে আপনি অন্য কোনো চুক্তি স্থগিত করে দেওয়া যেতে পারে। কিন্তু বিদ্যুৎ বড় সরবরাহ স্থগিত করা যায় না। তার কারণ তাদের যে প্ল্যান্টটা আছে সেই প্ল্যান্টটা কিন্তু তাহলে বসে যাবে। ফলে একদিন না একদিন টাকা দেবেন এইটা ধরে নিয়েই বিদ্যুৎ সরবরাহ চলছে, ডিজেল চলছে। সবজির ক্ষেত্রেও তাই হচ্ছে। কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে যেগুলো মানে যেসব প্রকল্পগুলোর নাম তুমি করে গেলে এক, এক করে এগুলোর তো দায় কাউকে নিতে হবে। এই দায় তো এখন এই সরকার তো কোন দায় নিচ্ছেন না। ফলে এই সরকারের দায় নিলেও ভরসা করা যাচ্ছে না। কারণ কবে কখন নানা রকম সংবাদ চলছে। যে কখনো বলা হচ্ছে এরা সব সেফ এক্সিট খুঁজছেন। কারণ কে কোথায় থাকবেন কোন ঠিক নেই। কি নির্বাচন হবে কি হবে না কোন ঠিক নেই। নির্বাচন না হলে কি হবে ঠিক নেই। ফলে এই সমস্ত বিষয় দেখতে গিয়ে কিন্তু যেটা মনে হচ্ছে আরো একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে যেটা নিশ্চয়ই তোমার এই আলোচনায় অবশ্যই আমি ভেবেছিলাম যে প্রকল্প চুক্তি স্থগিত এটা তার বড় কারণ। নিঃসন্দেহে একটা বড় বিষয়। কিন্তু তার সঙ্গে একটা বড় বিষয় হচ্ছে গতকাল এতকাল বলা হতো ভারত থেকে অসত্য অপপ্রচার করা হচ্ছে বাংলাদেশ নিয়ে। কালকে ৬ টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন একসঙ্গে মোহাম্মদ ইউনূসকে যৌথভাবে চিঠি লিখেছে। যে ৫ই আগস্টের পর কি ধরনের মানবাধিকার লঙ্ঘন বাংলাদেশে ঘটছে। এই চিত্রগুলো বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে কোনো একটা ভালো মেসেজ পুঁজিপতিদের বা লগ্নিকারকদের কাছে দেয় না। লগ্নিকারকরা ভরসা পান না। তুমি তো এইটা বলছো, আমি তো এটাও শুনেছি যে শেষ পর্যন্ত ভারতের জন্য যে ফ্রি ট্রেড জোন যেটা নির্দিষ্ট করা হয়েছিল এলাকা, সেটাও নাকি বাতিল করতে বাধ্য হচ্ছে বাংলাদেশ সরকার। কারণ সেখানে কোনো ভারতীয় বিনিয়োগ যাচ্ছে না, বিনিয়োগকারীরা যাচ্ছেন না। এবং আমি কিছুদিন আগে জানি জাপানের একজন ঊর্ধ্বতন বড় কর্মকর্তার সঙ্গে আমাদের কিছু ভারতীয় সাংবাদিকদের বৈঠক হয়েছিল, কথা হয়েছে, আলাপচারিতা। তারা অত্যন্ত উদ্বিগ্ন বাংলাদেশ নিয়ে। এবং তারা ভাবছেন যে এরকম একটা যে তাদের যে নানা ধরনের প্রকল্প করার কথা ছিল সেটা আদৌ করা যাবে কি যাবে না। এই নিয়ে তারা অত্যন্ত উদ্বিগ্ন। এবং তার সর্বশেষ আমি বলব, যদি আমার মনে হয়েছে যদি বলা হয় কফিন, তবে কফিনের শেষ পেরে কালকে ৬ টি মানবাধিকার সংগঠন তারা দিয়ে বেড়েছে। এর জবাব তো ইউনূসকে দিতে হবে। এতদিন বলতেন ভারত বলছে, ভারত থেকে অপপ্রচার হচ্ছে, ভারতের টেলিভিশন চ্যানেল এই ৬ টা মানবাধিকার সংগঠন কি ভারতের কথাই এরকম দিয়েছেন নাকি আওয়ামী লীগের কথাই? তারা নিজেদের বিশ্লেষণ করে তথ্য দেখে তারা সরেজমিনে তাদের লোক আছে বাংলাদেশে ঢাকায়। তারা তার তথ্যের ভিত্তিতে তারা এ কথা বলেছে। সাংবাদিকদের স্বাধীনতা হরণ করা থেকে শুরু করে সাধারণ রাজনৈতিক কর্মীদের স্বাধীনতা হরণ করা, রাজনৈতিক কর্মকাণ্ড করতে না দেওয়া। অনেকটা যেন সেই পূর্ব পাকিস্তানের সময়কার চিত্রটা যেন পরিষ্কার হয়ে উঠছে। ফলে ক্রমশ, ক্রমশ বাংলাদেশ কিন্তু আমার ধারণা আরেকটা ২য় মুক্তিযুদ্ধের পথে চলেছে। কবে কখন হবে আমি জানি না। কিন্তু আমার ধারণা এটা হবে। কারণ বাঙালিদেরকে এভাবে অবদমন করে রাখা যায় না। শীর্ণকায় বাঙালিরা হাতে লড়াই করে তারা সেই স্বাধীন করেছিল। তারা চেহারা বিশাল বপুর আফ্রিকা বা কোনো দেশের মতো নয়। বা ইউরোপ আমেরিকার দেশের মতো বিশাল বপুর চেহারা নয়। এই রোগা পাতলা শীর্ণকায় চেহারার বাঙালি যে লড়ে যে স্বাধীনতা আদায় করেছিল, সেই বাঙালি কিন্তু আবার স্বাধীনতাটা আদায় করবে। এটা আমি বিশ্বাস করি। এই যে ছোটা মানবাধিকার সংগঠনের কথা বললেন, তাদের একজনের সঙ্গে প্রফেসর ইউনূস নিউ ইয়র্কে গিয়ে বৈঠক করেছিলেন এবং তাকে বারবার অনুরোধ বাংলাদেশে এসে তা বেশি বেশি সফর করার জন্য। তারা রেসপন্স করে নাই, তারা বিবৃতি দিয়ে বলেছে সেটা। এবং যখন বাংলাদেশে বলা হচ্ছে আওয়ামী লীগ ছাড়া তারা নির্বাচন করবে, তখন এই বিবৃতিতে অতি দ্রুত সন্ত্রাস দমন আইনে যে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ এই নিষেধাজ্ঞাটা প্রত্যাহারের কথা বলা হয়েছে
রাজনৈতিক বিবেচনায় যত মামলা বাংলাদেশে, এই মামলার আটক সবাইকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে, এবং সংবাদপত্রে সাংবাদিক যারা আটক আছে তাদেরকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে। এগুলো কি হজম করতে পারবে বাংলাদেশ? আপনার পর্যবেক্ষণ কি? না, না, বাংলাদেশ পারবে। কিন্তু বাংলাদেশের বর্তমান অবৈধ সরকার পারবে কিনা সেটা বলতে পারছি না। আমি দুরকম বাংলাদেশের মানুষকে আমি শ্রদ্ধা করি। যারা স্বাধীনতা মেনেছিল তারা তাদের ক্ষমতা নিয়ে কোনো সংশয় থাকার কারণ নেই। এবং কেউ যেন ভুল না বোঝেন যে তারা খুব মানে চুপ নীরবে রয়েছেন, সহ্য করছেন সবকিছু। সহ্যের একটা সীমা থাকে সবসময়। আরেকটা কথা এই প্রসঙ্গে বলি, এটা যেমন একটা ঘটনা। আরেকটি যুগান্তকারী ঘটনা সেটা হচ্ছে জুলাই সনদের স্বাক্ষর। তোমারই চ্যানেলে আমি পুরো অনুষ্ঠানটা দেখেছি। চমৎকার একটি বিশ্লেষণ দেখলাম আইনজীবীর, এবং যার থেকে আমি অনেক বেশি শিক্ষিত হয়েছি, ঋদ্ধ হয়েছি। আমিও কারণ বাংলাদেশের সংবাদপত্র পড়লে এগুলো কিন্তু আর কিছু জানা যায় না। সেই সংবাদে সেগুলো বিকৃতভাবে ছাপা হয় অথবা ছাপা হয় না। এখন যেটুকু ছাপা হয় সেটা জোর করে তাকে ইতিবাচক সংবাদ করার একটা তাগিদ থাকে। কিন্তু আসল ঘটনাটা কি সেটা তোমার চ্যানেলে তোমার এইটি মানে আমি অনুরোধ করব বাকি আপনি যারা এখনো অধ্যাপক দেখেন অধ্যাপক মাসুম বিল্লাহ, অধ্যাপক মাসুম মাসুম। বিল্লাহর হ্যাঁ, আমি নামটা শুনে একটু ঘাবড়ে গিয়েছিলাম। কারণ ওই নামে যোগী আছে একজন। সেইজন্য আমি কিন্তু তার কথা শুনে আমি বুঝলাম অত্যন্ত শিক্ষিত মানুষ, এবং তিনি চমৎকার অধ্যয়ন করেছেন এটা। এবং তিনি বুঝিয়ে দিয়েছেন যে জুলাই সনদটা আসলে একটা ধোঁকা। এটা কোনো সনদই হয়নি। তার কারণ হচ্ছে সকলে মিলে একত্রে সই করেনি। একেকজন একেকটা পাতায় সই করেছে। যার যেটা পছন্দ হয়েছে সে সেটাতে সই করেছে। সেরকমই হয়তো এই জুলাই আন্দোলনকারীরাও তাদের পছন্দ যেটা হবে তাতে হয়তো এরকম বিচিত্র একটি সনদ। মানে আমি একবার বলেছিলাম বোধহয় তোমার চ্যানেলে, সুকুমার রায় তাদের পূর্বপুরুষরা ওদের বাড়ি তোমাদের বাংলাদেশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। সে সুকুমার রায় ছড়া ছিল না? অজগর কিংবা বকচ্ছপ কিংবা হাঁসজারু, যেসব অদ্ভুত কিম্ভূতকিমাকার জন্তু, যেগুলো হয় না, কাল্পনিক। সেই জন্তুগুলো সেরকমই জিনিস দেখছি আরকি। জুলাই সনদ সেরকমই একটি হাঁসজারু বা তুমি বলতে পারো এরকমই একটা কিছু আরকি। তো এই যে চমৎকার প্রথমত যেটা জুলাই সনদ, এটা বাংলাদেশের মানুষের, যেহেতু বাংলাদেশের মানুষের সংবাদপত্র পড়ে বুঝবেন না, সেজন্য এটা বোঝা উচিত যে এটা একটি ভাঁওতা, এটি একটি ধোঁকা। এটা এক ধরনের ধোঁকা দেওয়া হয়েছে। ১, ২ হচ্ছে মানবাধিকার সংগঠনের সর্বশেষ যে রিপোর্ট, এই রিপোর্টে এই সরকারের পক্ষে আ মানে তাকে অস্বীকার করা, উপেক্ষা করলে কিন্তু তারা কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু স্বীকৃতি হারাতে চলেছেন, হারাবেন। ফলে তাকে একটা কিছু না মানতেই হবে এই ব্যাপারটা। যদি না মানতে পারেন তো মানবেন না, সেটা অন্য কথা। অনেকে অনেক কিছু মানেন না। সেনা সরকার, হিটলার কি সবকিছু মানতেন? মানতেন না। হিটলার মুসলমানির মতো চালাতে চাইলে চালাতে পারেন। কিন্তু হিটলার মুসলমানিও বেশিদিন থাকেননি। তাদেরও অন্ত হয়েছে। তো চমৎকার কথা যে কোন দেশের কোথাও সংবিধানে কখনো লেখা থাকে যে কোন একজন বিরোধী দলের নেত্রী বা নেতা সম্পর্কে সেটা ফ্যাসিস্ট। এটা কি সংবিধানের ভাষা? এটা কি সনদের ভাষা? হাস্যকর আরকি, হাস্যকর। মানে গোটাটাই রাজনীতি করতে গিয়ে রাজনীতিটাও করতে জানেন না। এরকম একটা অবস্থা আরকি তাদের। ফলে আমি সেই কারণে বলব যে একটা পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশে আবার ১ বছরের মধ্যেই, যার অন্ত মানে শেষ আমি ১৬ই ডিসেম্বরের মধ্যে দেখতে পারবো হয়তো, আশা করছি। সেটা হচ্ছে এই গোটা ব্যাপারটা মানে ধীরে, ধীরে বাংলাদেশ নামক রাষ্ট্রটা তার সমস্ত প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ছে জুরজুর করে বালির মতো। কারণ এটা তাসের দেশের মতো, এবং বালির বাঁধ দিয়ে তৈরি করা হচ্ছে প্রতিরক্ষা। যে বালির বাঁধ ঝুরঝুর করে ঝুরে পড়ছে, এবং একদিন এটা সম্পূর্ণভাবে কোলাপস করবে, যেটা কিন্তু আমাদের পক্ষে, আমি বলব ভারতীয় হিসাবে, এটা আমাদের কাছে খুব উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এরকম একটা রাষ্ট্র যার চমৎকার একটি বিকাশ ছিল, পৃথিবীর মধ্যে অন্যতম আ বিকাশশীল রাষ্ট্র বলে স্বীকৃতি পেতে চলেছিল। যাদের মাথাপিছু আয় ভারতের থেকেও বেশি হয়ে গিয়েছিল। যেখানকার সামাজিক সুরক্ষার বিষয়গুলো ভারতের থেকেও অনেক প্যারামিটার এগিয়ে গিয়েছিল। সেইখানেতে আজকে সেই দেশটাকে একটা নরকের পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই নরকের পর্যায়ে যে নিয়ে যাচ্ছে এটার জন্য খুব কষ্ট হচ্ছে আরকি। সবথেকে বেশি কষ্টে আছেন তো বাংলাদেশীরা। ফলে
তারা নিশ্চয়ই একদিন না একদিন এর থেকে মুক্তি পাবেন, এই অবস্থার মুক্তি হবে। আশা করব আরকি, এটুকুই বলতে পারি। গৌতম লাহিড়ী 1971 সালে বাংলাদেশের মানুষ বিপদে পড়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল। ভারতের সহায়তায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল এবং আমরা স্বাধীন একটা দেশ পেয়েছিলাম। এর জন্য আমাদের কৃতজ্ঞতা কাজ করে। আজকে এই পরিস্থিতি এসে বাংলাদেশের আরো একদল নেতা ভারতে আশ্রয় নিয়েছেন বা পেয়েছেন। আপনি একজন ভারতীয় সাংবাদিক, এই কিছুক্ষণ আগে বললেন বাংলাদেশ সম্ভবত দ্বিতীয় মুক্তিযুদ্ধের পথে হাঁটছে বা হতে পারে, এমন একটা আভাস দিয়েছেন। এটাকে কি আপনি মনে করেন উস্কানি হিসেবে দেখা হতে পারে বাংলাদেশে? একটা মানুষ বা একটা জনগোষ্ঠী যদি কোনো কষ্টের মধ্যে পড়ে, তাহলে সেই কষ্ট লাঘব করার জন্য তারা যদি কোনো হাতিয়ার তুলে নেয়, সেটা তাদের ন্যায্য অধিকার, সেটা তাদের মৌলিক অধিকার। এ কথাটা আমাদের ১ম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু বলেছিলেন যে, নিপীড়িত মানুষ তার প্রতিকার করার জন্য সে যদি শোষকের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাহলে একজন ভারতীয় হিসাবে আমাদের তাদের পাশে দাঁড়ানো কর্তব্য। এবং সেই কারণেই ৭১ এ আমরা সেই যুক্তিই কিন্তু দিয়েছিলেন প্রণব মুখার্জি পার্লামেন্টে যে, কেন আমরা বাংলাদেশের পাশে। ফলে আজকের মানুষের যে কষ্ট সেটা ভারতীয়রা উপলব্ধি করছেন, ভারত সরকার উপলব্ধি করছেন। ফলে সেখানে যদি বাংলাদেশিরাই তাদের ভাগ্য নির্ধারণ করবেন, যে জোর করে বাইরে থেকে কোনো চাপিয়ে, যেমন ইউনূসের মতো কোনো পুতুল সরকার ভারত চাপিয়ে দিতে চায় না। কেউ বা কারা বাইরে থেকে এনে, তিনি প্যারিসে অলিম্পিক দেখতে এসে তারপরে প্রধান উপদেষ্টা হয়ে গেলেন। এরকম কাউকে ভারত থেকে কাউকে পাঠিয়ে ওখানে বসিয়ে দেওয়া হবে, এ ধারণা ভুল। সেটা বাংলাদেশের মানুষকেই সিদ্ধান্ত নিতে হবে এবং বাংলাদেশের মানুষ সেইভাবে যেদিন রুখে দাঁড়াবেন, এটা ঘটনা, নিকটতম প্রতিবেশী হিসেবে ভারত সেই সংগ্রামে পাশে থাকবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যে কারণেই তো এত লোক আশ্রিত এখানে। কারণ তাদের প্রতিও ভারতের একটা কৃতজ্ঞতাবোধ আছে। কৃতজ্ঞতাবোধ এই কারণে আছে, ভারত তাদের বাংলাদেশীদের যেমন কৃতজ্ঞতা আছে, ভারতের কৃতজ্ঞতা আছে। ভারতের নিরাপত্তা, ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে তারা যে উদ্যোগ দেখিয়েছিলেন, সেই কৃতজ্ঞতা স্বরূপ তাদেরকে এখানে আশ্রয়, মানবিক কারণে তাদের আশ্রয় দেওয়া হয়েছে। কোন রাজনৈতিক স্বার্থে নয়। রাজনৈতিক স্বার্থ হলে তো বাংলাদেশের মানুষ ঠিক করবে। তারা কাকে চান, আওয়ামী লীগ চান না বিএনপি চান নাকি জামায়াত চান, কিন্তু তারা ঠিক করবেন। কিন্তু আমরা যারা মনে করি যে আওয়ামী লীগের যে শাসন, যে শাসনে তাদের নিজস্ব দেশে ডোমেস্টিক্যালি অনেক প্রবলেম থাকতে পারে। সেখানে গণতন্ত্র নিয়ে অনেক প্রশ্ন ইত্যাদি, সেটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। তার সঙ্গে আমরা জড়িত নই। কিন্তু আমরা যেভাবে সম্পর্কটাকে দেখেছি, সম্পর্কটাকে সোনালী অধ্যায় বলতাম। সেই সোনালী অধ্যায় সম্পর্কে কিন্তু আমরা মনে করি বাংলাদেশের মানুষ উপকৃত হয়েছিলেন এবং ভারতে উপকৃত হয়েছিল। এই ধরুন কোভিড এর সময় ভারত তো তার কোনো বিনামূল্যে ভ্যাকসিন পাঠিয়ে দিয়েছিল সেখানকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এমনকি ভ্যাকসিন ২য় পর্যায়ে কেন আসছিল না সেই নিয়ে ক্ষোভ হচ্ছিল। মানে ভারতের থেকে আগ্রহ চাহিদাটা এত বেশি আরকি ভারতের বাংলাদেশি মানুষের। সেটা যেমন ঘটেছে, তাই না? এমনি সম্প্রতি বাংলাদেশে ধরুন যে বিমান দুর্ঘটনা ঘটেছে, এখানে ভারত থেকে চিকিৎসক, নার্সের দল, অভিজ্ঞ চিকিৎসকরা গিয়ে তাদের পরামর্শ দিয়েছে, কি করলে এই ধরনের চিকিৎসা করা যায়। এবং এমনকি সম্প্রতি যে দুর্ঘটনা ঘটেছে শাহজালাল আন্তর্জাতিক, সেখানে বেশ কিছু বিমান বাংলাদেশি যাত্রীসহ তাদেরকে ভারতে অবতরণের অনুমতি দেওয়া হয়েছে। তারা পরবর্তীকালে আশা করি নিজ দেশে ফিরতে পেরেছেন। ফলে একটা সংকটে যখন কোনো দেশ পড়ে, নিশ্চিতভাবে মানবিক কারণে ভারত তার পাশে দাঁড়ায়। আজ যদি বাংলাদেশে কোনো ব্যাপক কোনো দুর্যোগ আসে, তো চাইলে ভারত নিশ্চয়ই তাদের সাহায্য করবে। সেটা যে সরকারই থাকুক। সেটা মানুষের কারণে, মানুষের জন্য। ফলে আমার মনে হয়েছে যে সেই কারণেই কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎটা এটা বাংলাদেশের মানুষকেই তৈরি করতে হবে। তাতে ভারতের নিশ্চয়ই সহযোগিতা থাকবে। এ বিষয়ে সন্দেহ নেই। এই চুক্তিগুলা বাতিলের পরে যে পরিস্থিতি স্পষ্ট, ভারত বাংলাদেশ সম্পর্ক কিন্তু ভালো নেই। একেবারে তলানিতে যেটা বোঝা যায় সেটাই। এর প্রতিক্রিয়া আপনি কি দেখেন আগামীতে? এটা কি আবার এই চুক্তিগুলা না, আবার কি? এগুলো হচ্ছে যে সাধারণভাবে কিছু বাংলাদেশের মানুষকে ওই জুলাই সনদের মতো একটা বিভ্রান্ত করার বক্তব্য। তো যদি চুক্তিই বাতিল করতে হয়,
তাহলে গঙ্গা চুক্তি বাতিল করে দেয়, তাই না? যদি চুক্তি বাতিল করতে হয় তাহলে সমুদ্র চুক্তি বাতিল করে দেয়। যদি চুক্তি বাতিল করতে হয় তাহলে স্থল চুক্তি বাতিল করে দেয়, যেগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত চুক্তি। সেটা একবার কিন্তু আপনাদের পররাষ্ট্র উপদেষ্টা আমাদের বলেছিল যে না, আন্তর্জাতিক চুক্তি বাতিল করা যায় না। সুতরাং এই ভারত বিরোধী প্রচারের স্বার্থে যেটা ব্যবহার করা যায় সেইটুকুকে তারা ব্যবহার করেন, বলেন। কিন্তু তার প্রকৃত সত্য কি সেটা তো বলতে পারবেন, বলতে চাইছেন না। যে আমাদেরকে ভারত বিশ্বাস করছে না, যে মনে করছে যে আমরা টাকা নিয়ে মেরে দেবো, সেই কারণে টাকা দিচ্ছে না। এটা তো বলতে পারছেন না, বলতে পারবেন না। আমরা টাকা নিয়ে নিজেরা পাজেরো গাড়ি কিনবো, টাকা নিয়ে আমরা বিদেশে ঘুরে বেড়াবো। এদের প্রত্যেকের তো সম্পত্তির হিসাবটাকে বাংলাদেশের মানুষের চাওয়া উচিত। ১ বছরে প্রত্যেকে ১ বছর আগে কি সম্পত্তি ছিল, ১ বছর পরে কি সম্পত্তি হয়েছে। বাংলাদেশের তো বাকি আওয়ামী লীগের নেতারা তো নাকি প্রবল দুর্নীতি করেছে। তাদের কোটি, কোটি টাকা, হাজার, হাজার টাকা, কোটি, কোটি টাকার নাকি সম্পদ। তো তোমাদের ১ বছরে কত হলো সেটা জানাও? সেটা কেন দাবি করে না বাংলাদেশের মানুষ? আমি তো বলছি যে চমকে যাবে সেসব দাবি। যে আমাদের কাছে যখন তো খবর ধরুন মোহাম্মদ ইউনূসেরই যে ব্যক্তিগত লাভ হয়েছে ১ বছরে, তার একটা হিসাব আছে। সেটা বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠান থেকেই পাওয়া হিসাব। এটা ২০ থেকে ২৫,০০০ কোটি টাকার মতো ১ বছরে। এবং এই যে সুযোগ সুবিধা তিনি যে পেয়েছেন সেটা তিনি জানান প্রকাশ্যে। তিনি তো সৎ ব্যক্তি। তিনি তো দুর্নীতিগ্রস্ত নন আওয়ামী লীগের মতো। তিনি যদি সৎই হয়ে থাকেন তিনি প্রকাশ্যে বলুন, "ভাই ১ বছরে আমি আমার কোম্পানির কর মকুব করিয়ে দিয়ে এত টাকা লাভ করেছি। আমি প্রভিডেন্ট ফান্ড না দিয়ে এত কোটি টাকা লাভ করেছি। আমি সমস্ত বিদেশে কি চাকরি পাবেন কি পাবেন না সেই এমপ্লয়মেন্ট এজেন্সিও আমার, তাদের দিয়ে আমি এত রোজগার করেছি।" তাই না? এবং আমি স্টারলিংকে পাইয়ে দিয়ে কত পেরেছি। আমি আল জাজিরার একটা অনুষ্ঠান কিনে আমি কত টাকা রোজগার করেছি। এগুলো তিনি বলে দিন প্রকাশ্যে। তিনি তো সৎ ব্যক্তি। তার তো কোনো লোভ নেই। নির্লোভ ব্যক্তি ২৫,০০০ কোটি টাকা রোজগার করবেন। আরো থাকলে আরো বেশি করবে। এবং আমি জানি না, তিনি সুস্থ থাকুন। তিনি বলেছেন তিনি ৫০ বছর মানে ১৩০ বছর তিনি বাঁচবেন। বাঁচুন, খুব ভালো কথা। তাতেও রেকর্ড তিনি স্থাপন করবেন। সেই ১৩০ বছরে তার সম্পত্তির পরিমাণ কি দাঁড়াবে? তা দিয়ে হয়তো তিনি গোটা মানে আমেরিকাও কিনে ফেলতে পারেন। এরকম সম্পদ হতে পারে। যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এই যে অসততা আসলে হচ্ছে টাকা কেউ দিতে চাইছে না, তার একটাই বড় কারণ। এই টাকা নিয়ে এদের প্রত্যেকে টাকা মেরে দিবে। এরা ব্যক্তিগত কারণে টাকা রোজগার করবে, নেবে, ব্যবহার করবে। সেই কারণেই কেউ টাকা দিচ্ছে না। IMF দিচ্ছে, বিশ্বব্যাংক দিচ্ছে, কেউ দেবে না। আপনি ভারতকে ছেড়ে দিন, পৃথিবীর অন্য কোন দেশ একটা বলুন। এখন কিছু দেশ আছে তারা আদর্শগত কারণে কিছু টাকা, তারা চায় যে কিছু টাকা জলে যাক, পদ্মার জলে ভেসে যাক। এরকম কিছু উগ্রপন্থী চিন্তাভাবনা